আজকের গল্পে দেখবেন কিভাবে ছোটবেলার এক গোপন ক্রাশ ধীরে ধীরে সময়ের সাথে পরিণত হয় এক মিষ্টি প্রেমে। ভাগ্যের খেলায় তারা আবারও মুখোমুখি হয়, আর প্রতিদিনের ছোট ছোট মুহূর্তে লুকানো ভালোবাসা হয়ে ওঠে বাস্তব। গল্পের শুরুতেই দেখা যায় ছোট্ট স্যাংজি ক্লাসে পড়াশোনায় মন না দিয়ে ড্রয়িং করতে ব্যস্ত। টিচার সেটা দেখে ভীষণ রেগে যায়, আর তিনি স্যাংজিকে বকাঝকা করেন এবং বলেন, আগামীকাল তোমার গার্ডিয়ানকে স্কুলে নিয়ে আসবে। কিছুক্ষণ পর স্কুল ছুটি হয়। স্কুল ছুটির পর স্যাংজি তার বড় ভাই ইয়ানকে মেসেজ করে, আর মেসেজে বলে, দয়া করে তুমি আমার গার্ডিয়ান হয়ে স্কুলে এসো। কিন্তু ইয়ান সোজাসুজি না করে দেয়। বাড়ি ফিরে স্যাংজি জানতে পারে তার বড় ভাই আজই হোস্টেল থেকে বাড়ি ফিরেছে। সে এক দৌড়ে তার ভাইয়ের রুমে যায় তাকে রাজি করাতে, কিন্তু রুমে ঢুকতেই চমকে ওঠে। একজন সুদর্শন যুবক বসে আছে তার ভাইয়ের রুমে। স্যাংজি ভাবে তার ভাই কি প্লাস্টিক সার্জারি করিয়েছে নাকি, তার ভাই এত হ্যান্ডসাম কি করে হলো। আর ঠিক তখনই স্যাংজির আসল ভাই রুমে প্রবেশ করে, আর তখনই বোঝা যায় এই হ্যান্ডসাম ছেলেটাই হচ্ছে ইয়ানের বন্ধু চ্যান। স্যাংজি তার ভাইকে দেখে আবার অনুরোধ করতে থাকে তার স্কুলে যাওয়ার জন্য, কিন্তু তার ভাই এবারও না করে দেয়। এতে স্যাংজি কান্নায় ভেঙে পড়ে, চিৎকার করে কাঁদতে শুরু করে দেয়। আর এই কান্নার শব্দ শুনে তার মা রুমে চলে আসে। স্যাংজি তখন তার মাকে বলে, ভাই আমাকে ধরে মেরেছে। আর তার মা তো কিছু না বুঝেই ইয়ানের কান ধরে টেনে নিয়ে যায় বাহিরে। চ্যান দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের কাণ্ড দেখে হাসতে থাকে, আর মনে মনে ভাবে, এই মেয়েটা তো বেশ দুষ্টু। স্যাংজি তার ভাইকে রাজি করাতে না পেরে এবার স্যাংজি যায় চ্যানের কাছে। সে অনুরোধ করে বলে, প্লিজ তুমি আমার ভাই সেজে আমার সাথে স্কুলে চলো। চ্যান শুরুতে রাজি হচ্ছিল না, কিন্তু স্যাংজির এত অনুরোধ আর কিউট আচরণে অবশেষে সে রাজি হয়ে যায়। স্যাংজি এখন অনেকটাই বড় হয়ে গেছে। তার ভাই ইয়ানও অনেকদিন পর হোস্টেল থেকে বাড়ি ফিরেছে। খাবার টেবিলে বসে ইয়ান বাবার কাছে গাড়ির চাবি চায়, কারণ তার হোস্টেল এখন চেঞ্জ করতে হবে। সাথে বন্ধুদের জিনিসপত্রও ওখানে পৌঁছে দিতে হবে। বন্ধুদের কথা শুনতেই স্যাংজি বুঝে ফেলে এই নিশ্চয় চ্যান হবে। সে ইয়ানকে বলে, আমি তোমাকে হেল্প করব জিনিসপত্র গাড়িতে তোলার জন্য। ইয়ান তখন কিছুতেই তাকে নিতে চাইছিল না, কিন্তু তার বাবা মায়ের কথায় শেষমেশ বাধ্য হয়ে স্যাংজিকে সঙ্গে নিয়ে যায়। হোস্টেলে যাওয়ার পথে স্যাংজি গাড়ির মধ্যে রাখা একটি পুতুল দেখে। পুতুলটা ছিল চ্যানের। সে তাকিয়ে থাকে পুতুলটির দিকে, আর ঠিক তখনই পিছনে এসে কেউ দাঁড়ায়, আর সেই হলো চ্যান, যার জন্য সে এখানে এসেছে। সে ইতিমধ্যেই হাজির। চ্যানকে দেখে স্যাংজি যেন আকাশে চাঁদ পেয়ে গেছে। তার চোখে মুখে যেন এক রাশ খুশি, কারণ চ্যান তার ছোট্টবেলা ক্রাশ। তারা একসাথে ইয়ানের সব জিনিসপত্র হোস্টেলে পৌঁছে দেয়। এখানে স্যাংজি ইয়ানের বাকি বন্ধুদের সাথেও পরিচিত হয়। চ্যান তখন তার পার্ট টাইম জবের জন্য বেরিয়ে যায়। স্যাংজিও বাড়ি ফিরে আসে। রাতে স্যাংজি চ্যানের দেয়া সেই পুতুলটা নিয়ে খেলতে থাকে, চুপচাপ বসে চ্যানের কথাই ভাবতে থাকে। এদিকে পড়াশোনার সময় হঠাৎ তার খেয়াল হয় তার প্রিয় একটা নোটবুক সে কোথাও খুঁজে পাচ্ছে না। তখনই তার মনে পড়ে নোটবুকটি সে হোস্টেলের রুমে ফেলে এসেছে। সে তাড়াতাড়ি ইয়ানকে ফোন করে, কিন্তু ইয়ানের ফোন রিসিভ করে চ্যান। স্যাংজি লজ্জা লজ্জা ভঙ্গিতে চ্যানকে নোটবুকের কথা বলে। চ্যান উত্তরে হেসে বলে, কাল বাস স্টপে অপেক্ষা করো, আমি তোমার নোটবুক কালকে নিয়ে আসবো। চ্যানের কাছ থেকে এমন কথা শোনার পর স্যাংজি যেন খুব খুশি হয়। সে ঘরে ফিরে গিয়ে একটার পর একটা অ্যালার্ম সেট করে রাখে, কারণ সে চায় না যে পরদিন কোনোভাবেই দেরি হোক। পরদিন সকালে স্যাংজি ঠিক সময়ে বাস স্টপে হাজির হয়ে যায়, কিন্তু চ্যান তখনও আসেনি। এই অপেক্ষার মাঝে স্যাংজির মনে পড়ে যায় ছোটবেলার সেই দিনের কথা, যেদিন সে চ্যানকে বলেছিল স্কুলের টিচারের সঙ্গে দেখা করতে। সেদিনও ঠিক এমন করে দেরি করেছিল চ্যান, তবে সেদিন চ্যান এসে সরি বলেছিল, আর খুব সহজেই টিচারের সঙ্গে কথা বলে পুরো ব্যাপারটা হ্যান্ডেল করে নিয়েছিল। এসব ভাবনার মধ্যে ডুবেছিল স্যাংজি। ঠিক তখনই চ্যান এসে হাজির হয়। চ্যান এসে স্যাংজিকে একটা মিল্ক বোতল দেয়। যদিও স্যাংজির মিল্কে অ্যালার্জি আছে, তবুও সে কিছু না বলে সেটি নিজের কাছে রেখে দেয়, কারণ এটা চ্যান দিয়েছে। এটা তার কাছে অতি মূল্যবান, আর চ্যান তো তার কাছে খুব স্পেশাল একজন মানুষ। আজকে স্যাংজির বাবা মা বাসায় ছিলেন না। সন্ধ্যায় ইয়ান বলে, আমি বাইরে খেতে যাচ্ছি, তুমিও চলো আমার সাথে। স্যাংজি প্রথমে না করতে চায়, কিন্তু যখন শোনে ইয়ানের বন্ধুরাও যাচ্ছে, বিশেষ করে চ্যান, তখন সে আর না করতে পারে না। গাড়িতে ওঠার পর স্যাংজি লুকিয়ে লুকিয়ে চ্যানকে দেখতে থাকে। চ্যান সেটা বুঝতে পেরে হেসে বলে, আচ্ছা তুমি কি মনে করো আমি খুব হ্যান্ডসাম? এরকম অদ্ভুত প্রশ্নে স্যাংজি কিছুটা লজ্জা পায়, একদম নার্ভাস হয়ে যায়। ইয়ান তখন হেসে বলে, মজা করা বন্ধ করো,
স্যাংজি তখন গম্ভীর মুখে বলে, তুমি একদমই হ্যান্ডসাম না। চ্যান তখন হেসে আবার বলে, তাহলে আমাকে দেখে তুমি এত ব্লাশ করছো কেন? এই কথা শুনে সবাই একটু থমকে যায়। ইয়ানের এক বন্ধু মজা করে বলে, চ্যান একটু বেশিই মজা করে, তুমি কিছু মনে করো না। ইয়ানও তখন বলে, ও তো ছোটবেলাতেও একদম ভালো ছিল না। স্যাংজি একটু রাগ করে বলে, ঠিকই বলেছ, ও ভালো ছিল না। চ্যান তখন চুপ হয়ে যায়, তার চোখে মুখে একটু মন খারাপের ছাপ দেখা যাচ্ছিল। তারা সবাই রেস্টুরেন্টে চলে আসে। খাবার সময় চ্যান লক্ষ্য করে স্যাংজি বিফ খেতে তেমন একটা পছন্দ করছে না, তাই সে নিজে হাতে স্যাংজির প্লেট থেকে সব বিফের স্লাইস আলাদা করে দেয়। চ্যানের এমন যত্ন দেখে স্যাংজির মনটা যেন ভরে যায়। সে মনে মনে ভাবে, চ্যান তো সত্যি তার জন্য স্পেশাল একটা পার্সন। পরদিন স্যাংজি তার বান্ধবী ওয়াংকে নিয়ে যায় একটি ক্যাফেতে, আর এই ক্যাফেতেই চ্যান পার্ট টাইম জব করে। স্যাংজি কিছু অর্ডার না করেই চুপচাপ চ্যানকে দেখতে থাকে, আর চ্যানও সেটা লক্ষ্য করে। পরে যখন স্যাংজি বিল দিতে যায়, চ্যান মজা করে তাকে বলে, এখানে কিন্তু কিছু টাকা কম আছে। তুমি যে লুকিয়ে লুকিয়ে আমাকে দেখছিলে, সেটারও তো ট্যাক্স দিতে হবে, সেটা কি তুমি ভুলে গেছো? স্যাংজি তখন একটু লজ্জা পেয়ে বলে, তুমি যেটা ভাবছো আসলে ঠিক তেমন কিছুই না। চ্যান তখন হেসে বলে, তোমার কাছ থেকে কিছু নেব না। সে কোনো টাকা না নিয়েই বিল মাফ করে দেয়। স্যাংজি এরপর বসে বসে খাচ্ছিল। ঠিক তখনই শুনতে পায় চ্যান তার বসের কাছ থেকে অ্যাডভান্স কিছু টাকা চাইছে। ঠিক সেই মুহূর্তেই একজন পরিচিত মুখ ক্যাফেতে প্রবেশ করে। সে হলো স্যাংজির এক ক্লাসমেট, নাম জ্যাং, আর আজ তার জন্মদিন। জ্যাং স্যাংজিকে তাদের সাথে নিয়ে যায়। সবাই মিলে জ্যাং এর জন্মদিনটা খুব সুন্দরভাবে সেলিব্রেট করে, আর আমরা বুঝতে পারি জ্যাং স্যাংজিকে পছন্দ করে। একটা সময় সে ঠিক করে আজই সে তার মনের কথা বলবে স্যাংজিকে, কিন্তু এদিকে স্যাংজি সেটা আগেই বুঝে ফেলে। সে কথা বলার সুযোগ না দিয়ে ক্যাফে থেকে বাইরে বেরিয়ে যায়। জ্যাংও তার পেছনে পেছনে ছুটে আসে। এই দৃশ্য দেখে ওয়াং এর মন খারাপ হয়ে যায়, কারণ সে মনে মনে জ্যাংকে পছন্দ করে। বাইরে এসে জ্যাং স্যাংজিকে বলে, আমি তোমাকে অনেক আগে থেকেই পছন্দ করি, কিন্তু সেটা বলতে পারিনি। আজ আমি তোমাকে সেটা বলতে চাই। কিন্তু স্যাংজি শান্ত গলায় জবাব দেয়, জ্যাং, আমি তোমাকে শুধু বন্ধু হিসেবেই দেখেছি, তার বেশি কিছু ভাবতে পারিনি। আর প্লিজ এসব বলে আমাদের বন্ধুত্বটা নষ্ট করো না। স্যাংজির এই স্পষ্ট জবাবে জ্যাং ভীষণ কষ্ট পায়। ঠিক সেই মুহূর্তে চ্যান এসে পড়ে। সে তাদের কথোপকথন শুনে ফেলে। চ্যানকে দেখে জ্যাং আর দাঁড়ায় না, সে চুপচাপ সেখান থেকে চলে যায়। এদিকে চ্যান স্যাংজির সামনে এসে তার হাতে টাকা ফিরিয়ে দেয়, কারণ স্যাংজি আগে থেকে ক্যাফেতে বিলের টাকা লুকিয়ে রেখে এসেছিল। তোমার কি টাকার সমস্যা হচ্ছে? তুমি চাইলে আমাকে বলতে পারো, আমি তোমাকে সাহায্য করব। কিন্তু চ্যান কোনোভাবেই স্যাংজির কাছ থেকে সাহায্য নিতে চায় না। সে বিনয়ের সঙ্গে মানা করে দেয়। এরপর দেখা যায় স্কুলে স্যাংজি ওয়াং এর সাথে কথা বলার চেষ্টা করছে, কিন্তু ওয়াং তাকে বারবার এড়িয়ে যাচ্ছে, কোনো কথাই বলছে না তার সঙ্গে। স্যাংজি কিছুতেই বুঝতে পারছিল না ওয়াং হঠাৎ এমন ব্যবহার কেন করছে। এদিকে প্লেগ্রাউন্ডে তখন চলছে জ্যাং এর দৌড় প্রতিযোগিতা, আর এদিকে ওয়াং এসে জোরে জোরে চিয়ার আপ করছিল তাকে। আর এটা দেখে স্যাংজি বুঝে যায় ওয়াং জ্যাংকে পছন্দ করে, তাই হয়তো সে তার সঙ্গে এভাবে রাগ করেছে। এরপর শুরু হয় হাই জাম্প কম্পিটিশন। স্যাংজির নামও সেখানে লেখা ছিল। এদিকে ইয়ান আর চ্যান ছিল ভলেন্টিয়ার হিসেবে। কিছুক্ষণ পর স্যাংজি হাই জাম্প করার জন্য প্রস্তুত হয়, আর এদিকে স্যাংজি হাই জাম্প করার সময় হঠাৎ পড়ে যায়, আর তার পায়ে ভীষণ চোট লাগে। ইয়ান এক দৌড়ে এসে তাকে কাঁধে তুলে নেয়। ঠিক তখনই একজন টিচার এসে চ্যানকে জিজ্ঞেস করে, তুমি তো স্যাংজির ভাই, তাহলে ওই ছেলেটাকে? ইয়াং কিছু বলার আগে স্যাংজি বলে বসে, ও আমার বাবা। টিচার তো একদম হচকিয়ে যায়। চ্যানও মজা করে বলে, হ্যাঁ, ও আমাদের বাবা। এই কথা শুনে ইয়াং রেগে গিয়ে স্যাংজিকে কাঁধ থেকে নামিয়ে দেয়। পরবর্তীতে চ্যান স্যাংজিকে কাঁধে তুলে নিয়ে যায়, আর ওর পায়ে খুব যত্ন করে মেডিসিন লাগিয়ে দেয়। ঠিক তখনই সেখানে ইয়ান এসে পড়ে, আর সে দেরি না করে নিজেই স্যাংজিকে নিয়ে চলে যায়। কিন্তু যাওয়ার সময় স্যাংজি চোখে পড়ে যায় চ্যান শুধু তাকে না, অন্যান্য মেয়েদের সাথেও একই রকম কেয়ার করে। এই দৃশ্য দেখে তার মনটা একটু খারাপ হয়ে যায়। পরদিন ক্লাসে ওয়াং এসে বলে, তুমি কি আমার সাথে শপিং এ যাবে? স্যাংজি ভীষণ খুশি হয়ে যায়, কারণ স্যাংজি ভেবেছে তার ভুল বোঝাবুঝি হয়তো শেষ হয়ে গেছে, আর সে ভাবে ওয়াং হয়তো আগের রাগ ভেঙে ফেলেছে। সে হাসি মুখে রাজি হয়ে যায়। কিন্তু পথে যেতে যেতে ওয়াং বারবার স্যাংজিকে জিজ্ঞেস করে, তুমি কি সাথে করে টাকা এনেছো? স্যাংজি হাসি মুখে বলে, হ্যাঁ এনেছি। আর তার কিছুক্ষণ পরে হঠাৎই একটি গোলের মধ্যে থেকে তিনজন মেয়ে এসে ওদের দুজনকে ঘিরে ধরে। একজন মেয়ে ওয়াংকে বলে, তুমি আজ টাকা এনেছো তো? ওয়াং তখন বলে, আমার কাছে নেই, তবে আমার বান্ধবীর কাছে টাকা আছে। এই কথা শোনার পর ওই মেয়েরা এবার স্যাংজির দিকে তাকায়, আর ওরা স্যাংজির কাছ থেকে সব টাকা নিয়ে নেয়। তারপর বলতে থাকে,
এত কম টাকা, কাল থেকে বেশি করে আনবে, নইলে তোমার স্কুলে গিয়েই তোমাকে মজা দেখে আসবো। এসব বলে ওরা তিনজন চলে যায়। স্যাংজি তখন সব বুঝতে পারে ইয়াং ইচ্ছে করেই তাকে এই বিপদে ফেলেছে। এই কথাটা ভেবে স্যাংজি তখন খুব কষ্ট পায় আর সে এক মুহূর্ত না দাঁড়িয়ে সেখান থেকে চলে যায়। এদিকে চ্যান স্যাংজিকে খুঁজতে খুঁজতে ওই রাস্তায় চলে আসে। হঠাৎই স্যাংজিকে দেখতে পায় আর স্যাংজির মুখ দেখে চ্যান সঙ্গে সঙ্গে বুঝে ফেলে ওর সাথে কিছু একটা হয়েছে। স্যাংজি কান্না করছিল। চ্যান তখনই এগিয়ে এসে তাকে জড়িয়ে ধরে আর শান্ত করার চেষ্টা করে। স্যাংজি একটু শান্ত হলে সব ঘটনা তাকে খুলে বলে। চ্যান তার মন ভালো করার জন্য ওকে একটি সুন্দর রাস্তা দিয়ে বাড়ি পর্যন্ত পৌঁছে দেয়। এই একটুখানি যত্নে স্যাংজির মুখে আবার একটুখানি হাসি ফিরে আসে। পরদিন স্কুল ছুটির পর স্যাংজি যখন বাহিরে আসে তখন দেখতে পায় স্কুলের বাহিরে তার ভাই ইয়ান বন্ধুদের নিয়ে দাঁড়িয়ে আছে। আর ওরা ঠিক করেছে গতকাল যারা স্যাংজিকে বুলি করেছিল তাদেরকে একটি উচিত শিক্ষা দিবে। স্যাংজিকে এক বন্ধুর কাছে রেখে ওরা তিনজন গোলের দিকে রওনা দেয়। ওই তিন মেয়ে তখন দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিল। ইয়ান প্রথমে শান্তভাবে তাদের বলে, তোমরা আমার বোনকে যেভাবে বুলি করেছো এটা একদমই ঠিক হয়নি, এরকম আর কারোর সাথে করবে না। কিন্তু মেয়েগুলো ছিল একদমই বেয়াদব। তারা উল্টো ইয়ানের সাথে খারাপ আচরণ করতে শুরু করে দেয়। আর এদিকে চ্যান একটু রেগে গিয়ে তাদের সামনে চলে আসে আর গলার টোন এতটা কঠিন ছিল যে মেয়েগুলো সত্যি ভয় পেয়ে যায়। আর ওই মেয়েদের এমন ভাবে বুঝিয়ে দেয় যেন ওরা কোনোদিনও কারোর সাথে এরকম কাজ না করে। ওই মেয়েগুলো তখন প্রচন্ড ভয় পেয়ে যায়। অন্যদিকে স্যাংজি চুপচাপ বসে অপেক্ষা করছিল তাদের জন্য। কিছুক্ষণ পর তার ভাই ফিরে আসে আর হাতে নিয়ে আসে স্যাংজির সেই পার্স যেটা সেই মেয়েগুলো গতকাল রেখে দিয়েছিল। ওয়াং স্যাংজিকে ইচ্ছা করেই ওই মেয়েদের কাছে নিয়ে গিয়েছিল। এই ঘটনায় স্কুল কর্তৃপক্ষ ওকে শাস্তি হিসেবে ট্রান্সফার করে দেয়। আর যাওয়ার আগে ওয়াং নিজের ভুলটা স্বীকার করে। সে চোখের জল ফেলতে ফেলতে স্যাংজির কাছে ক্ষমা চায়। একসময় ওয়াং ছিল স্যাংজির অনেক ভালো বন্ধু, তাই ওকে এভাবে যেতে দেখে স্যাংজিরও মনটা খুব খারাপ হয়ে যায়। এভাবে একে একে অনেক ঘটনা ঘটে যায় আর দিনের পর দিন চুপচাপ কেটে যেতে থাকে। পরীক্ষার রেজাল্ট বের হওয়ার পর দেখা যায় স্যাংজি প্রায় সব সাবজেক্টেই খুব ভালো মার্কস পেয়েছে, শুধু একটা সাবজেক্টেই সে খুব খারাপ করেছে আর সেটা হলো সায়েন্স। এই বিষয়টা নিয়েই ওর বাবা চিন্তিত হয়ে পড়ে। তিনি বলেন, তোমার এই সাবজেক্টটা ঠিক করতে একজন টিউটর লাগবে। আর তারপর আমরা দেখতে পাই তারপর দেখা যায় নতুন টিউটর আর কেউ নয় বরং ইয়ান, তার নিজের ভাই ইয়াং। পড়ার সময় স্যাংজি যখন একটা প্রশ্ন বারবার করে ইয়ান তখন কিছুটা রেগে যায়। তাদের মধ্যে শুরু হয়ে যায় তুমুল এক ঝগড়া। আর এই ঝগড়া এমন পর্যায়ে চলে যায় যে এক সময় মারামারি শুরু হয়ে যায়। আর এই মারামারি ঝগড়া আটকাতে তাদের মা চলে আসেন আর তিনি বলেন, পরের দিন যখন স্যাংজি দেখে তার নতুন টিউটর চ্যান, সে তো খুশিতে লাফিয়ে ওঠে, কারণ এখন থেকে কিছুটা সময় চ্যানের সঙ্গে কাটাতে পারবে। পড়াশোনার পর চ্যান আর ইয়ান বসে ভিডিও গেম খেলতে শুরু করে। এই ফাঁকে স্যাংজি লুকিয়ে লুকিয়ে চ্যানের ছবি তুলতে থাকে আর এদিকে চ্যান অবশ্য সবটা বুঝে ফেলে। আর এটি দেখে স্যাংজি কিছুটা লজ্জা পেয়ে অভিনয় করতে থাকে। এমন একটা ভাব করছিল যেন সে শুধু ফোনের ক্যামেরাই পরিষ্কার করছিল। ইয়ান তখন বলে, তুমি শুধু চ্যানের ছবি তুলছো, আমার ছবি তুলছো না কেন? আমি কি হ্যান্ডসাম নই? স্যাংজি জবাব দেয়, তুমি একদমই হ্যান্ডসাম নও, তোমাকে তো দেখতে একদম বান্দরের মতো লাগে। ইয়ান তখন রেগে যায় আর তাদের এই দুষ্টমিগুলো চ্যান যেন হাসি মুখে দেখতে থাকে। এর পরের কয়েকদিন চ্যান নিয়মিত স্যাংজিকে পড়াতে থাকে, কিন্তু সমস্যা এটাই, স্যাংজি তো পড়ায় মন না দিয়ে সবসময় চ্যানের দিকে অপলক চেয়ে থাকে আর চ্যান সেটা বুঝতে পারে। স্যাংজির আসলে সায়েন্সের প্রতি কোনো ইন্টারেস্ট নেই, তাই সে একদিন স্যাংজিকে নিয়ে যায় একটি সায়েন্স মিউজিয়ামে। তার উদ্দেশ্য এটাই, সে যাতে হাতে কলমে দেখে সায়েন্সটা বুঝতে পারে। মিউজিয়ামের প্রতিটি কর্নার ঘুরে ঘুরে সে দেখায়। এমন সময় স্যাংজি চুপচাপ চ্যানকে জিজ্ঞাসা করে, তোমার স্বপ্ন কি? তুমি ভবিষ্যতে কি হতে চাও? চ্যান তখন হেসে বলে, আমি একটা গেম বানাতে চাই, একটা ইউনিক গেম যেটা আমার নিজের আইডিয়াতে হবে। বলতে পারো এটাই আমার একটা স্বপ্ন। তখন স্যাংজি একটু সাহস করে জিজ্ঞাসা করে, তোমার কি গার্লফ্রেন্ড আছে? চ্যান তখন বলে, এইসব ব্যাপারে এখন আমার একদমই সময় নেই, তবে তুমি চিন্তা করো না, যেদিন আমার গার্লফ্রেন্ড হবে তাকে সবার আগে তোমার সাথে দেখা করাবো। এই কথা শুনে স্যাংজির মুখে যেন এক চিলতে হাসি ফুটে ওঠে। পরে স্যাংজি তার ভাইয়ের সাথে বাসায় ফিরে আসে। বাড়ি ফিরে সে খেয়াল করে তার প্রিয় ড্রয়িং খাতাটা তো সে ভুল করে মিউজিয়ামে রেখে এসেছে। স্যাংজি মিউজিয়ামে ফোন করে, তখন মিউজিয়ামের লোক বলে, আপনার সাথে যে ছেলেটি এসেছিল তার কাছে খাতাটি দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ খাতাটা এখন চ্যানের কাছেই আছে। স্যাংজি এবার সত্যি সত্যি টেনশনে পড়ে যায়, কারণ সেই খাতাটাতেই সে চ্যানের সাথে নিজের অনেকগুলো
ড্রয়িং এঁকেছিল, আর চ্যান যদি এগুলো দেখে ফেলে তাহলে সে কি ভাববে, এই ভেবে সে একদম চিন্তায় অস্থির হয়ে যায়। পরদিন চ্যান সেই খাতা ইয়ানের মাধ্যমে স্যাংজিকে পাঠিয়ে দেয়। স্যাংজি তখন মনে মনে ভাবে চ্যান নিজে এসে দিলেও তো পারতো, কিন্তু সে কেন আসলো না? সে কি সব বুঝে ফেলেছে? আমি যে ওকে লুকিয়ে লুকিয়ে পছন্দ করি সেটা কি চ্যান বুঝতে পেরেছে? সন্ধ্যায় দেখা যায় ইয়ান অনেক রেগে আছে। চ্যান তাকে জিজ্ঞাসা করে তার কি হয়েছে। ইয়ান তখন বলে আজ সকালে স্যাংজি বলল সে নাকি এক ডেটিং অ্যাপে কারো সঙ্গে কথা বলে। এই কথা শুনে আমি আর বাবা দুজনেই রেগে গিয়েছিলাম। আর চ্যান তখন বলে কাল আমরা একসাথে গিয়ে ওকে বুঝিয়ে বলবো, এটা নিয়ে চিন্তা করো না। আসলে স্যাংজি মিথ্যা বলেছিল, সে শুধু চাইছিল কেউ যেন না বুঝতে পারে সে আসলে চ্যানকে পছন্দ করে, কিন্তু এই মিথ্যা গল্পটা উল্টো তার জন্য সমস্যা হয়ে দাঁড়ায়। পরদিন চ্যাং আর ইয়ান এসে স্যানজিকে জিজ্ঞেস করে। স্যানজিকে বলে তোমার বয়ফ্রেন্ডের নাম কি, ও কোন ক্লাসে পড়ে এবং তার বয়স কত? স্যাংজি তখন বলে সে স্কুলে নয়, ভার্সিটিতে পড়ে, আর কিছুদিন পরেই সে গ্র্যাজুয়েট হবে, আর সে আমার 5 বছরের বড়। আসলে স্যাংজি এখানে চ্যানকেই বোঝাচ্ছিল। চ্যান এবার গম্ভীরভাবে বলে এসব বাদ দাও, এখন তোমার মূল লক্ষ্য হওয়া উচিত পড়াশোনা। তোমার তো এখনো অনেক বয়স বাকি, সামনে অনেক দিন রয়েছে। গ্র্যাজুয়েশনের পর বয়ফ্রেন্ড রাখো, তখন ঠিক আছে, কিন্তু এখন এসব মাথা থেকে ঝেড়ে ফেলে দাও। স্যাংজি তখন কিছু না বলে চুপচাপ মাথা নাড়ে। এদিকে দেখা যায় চ্যান যখন হোস্টেলে ছিল তখন তার ফোনে হাসপাতাল থেকে কল আসে, আর জানানো হয় চ্যানের বাবার শরীর ভালো নেই। আর এদিকে চ্যান তখনই রওনা দেয় নিজের শহরের দিকে। অন্যদিকে স্যাংজি বারবার ইয়ানকে জিজ্ঞেস করে চ্যান কোথায়, সে পড়াতে আসছে না কেন। ইয়ান তখন বলে চ্যানের একটা ইমার্জেন্সি কাজ পড়ে গেছে, তাই সে সেখানে গেছে। চ্যানের শহরে দেখা যায় জিয়াং নামের একটি মেয়ে তার সঙ্গে দেখা করতে আসে। জিয়াংকে দেখে চ্যানের মনটা আরো খারাপ হয়ে যায়, আর এই মেয়েটিকে তা আমরা একটু পরেই জানতে পারবো। কয়েকদিন পর চ্যান ও ইয়ানের গ্র্যাজুয়েশনের দিন চলে আসে। স্যাংজি এখানেও আসে তাদেরকে শুভেচ্ছা জানাতে। সে চুপচাপ দূর থেকে চ্যানকেই দেখছিল। সে চ্যানকে একটা ফুলের তোড়া আর একটা গিফট দিতে চায়, কিন্তু হঠাৎ চ্যানের বন্ধুর ডাক পড়ে যায়। চ্যানের বন্ধু এসে তাকে নিয়ে যায় একটি গ্রুপ ফটো তোলার জন্য। চ্যান সবার সাথে ছবি তোলে, স্যাংজির সাথেও কয়েকটা ছবি তুলে নেয়, আর এটাতে স্যাংজির মন একটু ভালো হয়ে যায়। রাতে গ্র্যাজুয়েশনের পর সব বন্ধুরা শেষবারের মতো আড্ডা দেয়। সবাই অনেক আনন্দ করে, সবাই ড্রিঙ্কসও করে। সবাই ড্রিঙ্কস করলেও চ্যান কিন্তু ড্রিঙ্কস করে না। কিন্তু এদিকে ইয়ান অনেকটাই ড্রিঙ্ক করে ফেলে। চ্যান তখন ওকে বাড়িতে পৌঁছে দেয়। রাত হয়ে যাওয়ায় ইয়ানের মা চ্যানকে বলে তুমি আজ আমাদের বাসাতেই থেকে যাও, এত রাত হয়ে গিয়েছে, তোমাকে আর যেতে হবে না। স্যাংজি তখন চ্যানের জন্য ইয়ানের কিছু জামা কাপড় বের করে দেয়। হঠাৎ মাঝরাতে স্যাংজি দেখতে পায় চ্যান একা একা বসে আছে, আর এটি দেখে সে কাছে গিয়ে চ্যানকে জিজ্ঞেস করে তোমার কি হয়েছে, তুমি কি কোনো সমস্যার মধ্যে পড়েছো? চ্যান তখন বলে আমার ওপর অনেক ঋণের বোঝা রয়েছে। স্যাংজি তখন মন খারাপ নিয়ে বলে আমি তোমাকে প্রমিস করছি আমি বড় হয়ে টাকা ইনকাম করে তোমাকে সব দিয়ে দিব, তুমি একদম চিন্তা করো না। তুমি আর আমরা দুজন মিলে তোমার সব ঋণ শোধ করে ফেলবো। চ্যান তখন হেসে বলে আমি তো মজা করছিলাম, এগুলো একদমই মাথায় নিও না। তখন স্যাংজি ঘরে চলে আসে। কিছুক্ষণ পর দরজা খোলার শব্দ পেয়ে সে বারান্দায় গিয়ে দাঁড়ায় আর দেখে চ্যান চলে যাচ্ছে। স্যাংজির মনটা একটু খারাপ হয়ে যায়। তখনই সে চ্যানের একটা মেসেজ পায়। মেসেজে লেখা ছিল তুমি নিজের খেয়াল রেখো, ভালো করে পড়াশোনা করো, যেদিন ভালো রেজাল্ট করবে আমি তোমার জন্য একটি গিফট পাঠাবো। এই মেসেজটাই যেন স্যাংজির মনে এক রাস শান্তি এনে দেয়। স্যাংজি এবার নিজের জীবনের জন্য একটা বড় সিদ্ধান্ত নিয়ে ফেলে। সে ঠিক করে যেভাবেই হোক সে চ্যানের শহরের ইউনিভার্সিটিতে ভর্তি হবে, তাহলে চ্যানের আশেপাশে সবসময় সে থাকতে পারবে। এরপর থেকে স্যাংজি অনেক মনোযোগ দিয়ে পড়াশোনা করতে থাকে, আর একের পর এক ভালো রেজাল্টও করে। সে তার রেজাল্টের ছবি চ্যানকে পাঠায়, আর চ্যান প্রমিস অনুযায়ী স্যাংজির জন্য গিফট পাঠায়, যেগুলো স্যাংজি অনেক যত্ন করে নিজের কাছে রেখে দেয়। একদিন স্যাংজি আকস্মিকভাবে একটা কথা শুনে ফেলে। ইয়ানের বন্ধু বলছে এখন তো চ্যানেরও গার্লফ্রেন্ড হয়ে গেছে। এটা শুনে স্যাংজির মন যেন ভেঙে যায়। আর এদিকে কাউকে কিছু না বলেই স্যাংজি সোজা চলে যায় চ্যানের সঙ্গে দেখা করতে চ্যানের শহরে।
আর এদিকে ইয়ান তাকে ফোন করে বলতে থাকে, তোমার টিউশনের সময় হয়ে গেছে, তুমি কোথায় আছো? আর স্যানজি তখন বলে, আমি আমার অনলাইন বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে এসেছি। ইয়ান তো আরো রেগে যায়। সে বলে, তুমি সেখানেই অপেক্ষা করো, আমি চ্যানকে পাঠাচ্ছি। কিছুক্ষণ পর সেখানে চ্যান এসে হাজির হয়, আর তার সাথে একটি মেয়েও ছিল। এই মেয়েটাকে দেখে স্যানজির মন যেন একটু খারাপ হয়ে যায়, আর সে ভাবতে থাকে এই হয়তো চ্যানের গার্লফ্রেন্ড। চ্যান তখন স্যাংজিকে বলে, তুমি এখানে কি করছো? তুমি জানো তোমার বাড়ির সবাই তোমাকে নিয়ে কত চিন্তায় আছে, আর যেই ছেলের সাথে দেখা করতে এসেছিলে সেই বা কোথায়? স্যাংজি বলে, সে আমার সাথে ব্রেকআপ করে ফেলেছে, এখন ওর নতুন গার্লফ্রেন্ডও হয়েছে। স্যাংজি কিছুটা শান্ত হওয়ার পর স্যাংজি সেই গিফটটা চ্যানকে দিয়ে দেয়, যেটা সে গ্র্যাজুয়েশন সেরেমনিতে দিতে চেয়েছিল। তারপর সে চোখের জলে চ্যানকে বিদায় জানিয়ে ফিরে আসে। এদিকে রাস্তায় স্যাংজি ইয়ানকে দেখতে পায় আর একদম কান্নায় ভেঙে পড়ে। ইয়ান এবার বকাবকি না করে তাকে সান্ত্বনা দিতে থাকে। ইয়ানের কিছুটা রাগ হলেও সে স্যাংজিকে শান্ত হওয়ার জন্য অনেক চেষ্টা করে আর সান্ত্বনা দিতে থাকে। এরপর বেশ কিছুদিন কেটে যায়। স্যাংজি তার অতীত ভুলে নতুন করে জীবন শুরু করে। এবার সে চ্যানের শহরের একটি ইউনিভার্সিটিতে পড়ছে, আর এখানে তার 3 জন নতুন বান্ধবী হয়, যার নাম নিং, শিন আর লি। একদিন হঠাৎ লি কারো সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়। সেই সময় মিং নামের এক ছেলে এসে তাকে সাহায্য করে। মিং পরিচয় দেয় সেই স্পোর্টস ডিপার্টমেন্টের ছাত্র। এরপর মিং এর সঙ্গে সবার বন্ধুত্ব গড়ে ওঠে। পরদিন ছিল নিং এর জন্মদিন। সবাই মিলে নিং এর জন্মদিনটা খুব ভালোভাবে সেলিব্রেট করে, আর সেখানে আমরা চ্যানকেও দেখতে পাই। তবে চ্যান আর স্যাংজি একে অপরকে দেখতে পায় না। স্যাংজি ভিতরে বেশি মানুষজনুষ দেখে বেরিয়ে আসে। চ্যান তখন স্যাংজিকে দেখতে পেয়ে তাকে ডাক দেয়। স্যাংজি তো একদম অবাক হয়ে যায়, আর চ্যান সোজা প্রশ্ন করে, তুমি আমার মেসেজগুলো কেন ইগনোর করেছো? স্যাংজি কিছু না বলে বাহানা করে সেখান থেকে চলে যায়। শেষে দেখা যায় স্যাংজির বন্ধুরা গভীর রাত পর্যন্ত এই জন্মদিনের পার্টিতে আড্ডা দিচ্ছে। স্যাংজির মা রাত করে বাইরে থাকা একদমই পছন্দ করতেন না, তাই সে হোস্টেলে ফিরে যাওয়ার পথে ছিল। ঠিক তখনই রাস্তায় আবার দেখা হয়ে যায় চ্যানের সঙ্গে। চ্যান এগিয়ে এসে বলে, চলো আমি তোমাকে হোস্টেলে ড্রপ করে দেই। স্যাংজি একটু চুপ করে থাকে, তারপর চুপচাপ গাড়িতে উঠে পড়ে। চ্যান হেসে বলে, তুমি আবার এই শহরে এসেছো তোমার অন্য কোনো বয়ফ্রেন্ডের জন্য? স্যাংজি মুস্কি হেসে বলে, আজ শুধু পড়াশোনার জন্যই আমি এখানে এসেছি, এর বাইরে অন্য কিছুই নয়। হোস্টেলের পথে চলতে চলতে দুজনের মাঝে টুকটাক কিছু কথাবার্তা হয়। পরদিন নিং এসে বলে, মিং কি তোমাকে কিছু বলেছে? তুমি চলে যাওয়ার পর ও শুধু তোমার কথাই বলছিল। এদিকে স্যাংজি ফোন বের করে দেখে মিং তাকে অনেকগুলো মেসেজ পাঠিয়েছে। এরপর স্যাংজি সবার মাঝে নিজের গল্পটা অন্য এক বান্ধবীর গল্প হিসেবে বলতে শুরু করে, আর সে বলতে থাকে, আমার এক বান্ধবী আছে যে তার ভাইয়ের বন্ধুকে খুবই পছন্দ করে, আর সে একজন গেম ডেভেলপার। শিন কৌতূহলী হয়ে জিজ্ঞেস করে, ওই গেমের নামটা বলো তো। স্যাংজি তখন গেমের নামটা বলে দেয়, আর লিং বলে ওঠে, এই গেম তো আমি এখনই খেলছিলাম, আর এটা তো এই বছরের হিট গেম। আর এটাতে স্যাংজি বুঝতে পারে চ্যান তার স্বপ্ন বাস্তব করে ফেলেছে। স্যাংজি এবার চ্যানকে ডিনারের জন্য ইনভাইট করে, আর চ্যান বলে, এই সপ্তাহে একটু ব্যস্ত থাকবো, কিন্তু পরের সপ্তাহে অবশ্যই যাব। স্যাংজি খুশি মনে রাজি হয়ে যায়। ইউনিভার্সিটিতে মিং স্যাংজিকে কিছু বলতে চায়, কিন্তু তখনই নিং আর কিয়াং এসে জানায় তারা দুজন এখন ডেট করছে। সবাই ওদের জন্য খুব খুশি হয় এবং তাদের শুভেচ্ছাও জানায়। এদিকে জিয়াং নামে সেই মেয়েটা চ্যানের জন্য একটি পার্সেল পাঠায়। চ্যান তাকে সরাসরি মেসেজ করে দিয়ে বলে, তোমার সব টাকা ফেরত দিয়েছি, এখন থেকে আমার কাছে আর কোনো কিছু আশা রেখো না, দয়া করে দূরে থাকো। জিয়াং এই কথা শুনে ভীষণ রেগে যায়। চ্যান কাজ নিয়ে এতটাই ব্যস্ত ছিল যে ঠিক মতো খাওয়া দাওয়াও করতে পারেনি, ফলে তার শরীর অনেকটা খারাপ হয়ে পড়ে। আর সে ফোন বের করে স্যাংজিকে জানায়, আজ আর ডিনারে আসতে পারবো না। আর স্যাংজি তার গলার আওয়াজ শুনেই বুঝে ফেলে চ্যান আসলে অসুস্থ হয়ে পড়েছে। সে তখনই চলে যায় এবং জোর করে তাকে নিয়ে যায় হসপিটালে। রাস্তা পার হওয়ার সময় স্যাংজি হঠাৎ চ্যানের গায়ে ধাক্কা খায়, আর অজান্তেই চ্যান তার কপালে একটা কিস করে ফেলে। এক মুহূর্তের নীরবতা যেন তাদের মাঝখানে বয়ে যায়। একটা বিভ্রান্তিকর পরিস্থিতিতে তারা পড়ে যায়। দুজনেই কিছু না বলে তারা হসপিটালের দিকে রওনা হয়। চ্যান হসপিটালে ভর্তি হয়, আর পুরো সময় জুড়ে স্যাংজিও তার পুরোটা খেয়াল রাখে। চ্যান তাকিয়ে বলে, তুমি তো অনেক বড় হয়ে গিয়েছো। আর স্যাংজি তখন হেসে বলে, তুমি খেয়াল করেছো, আমি ভেবেছিলাম তোমার কাছে আমি এখনো সেই পিচ্চি মেয়ে। কিছুদিন পর নিউ ইয়ার,
আর এই নিউ ইয়ার পার্টিতে সবাই গেলেও স্যাংজি একা থাকতে চায়। চ্যান তখন তাকে ফোন করে বলে, তুমি তো আগের বার আমার খেয়াল রেখেছিলে, তাই এবার আমি তোমাকে ট্রিট দিতে চাই। রাতে দুজনে ডিনারে যায়। চ্যান তখন স্যাংজিকে বলে, হসপিটালে তুমি আমার পাশে ছিলে, এজন্য এই ডিনার আমার পক্ষ থেকে। তাদের মুহূর্তটা তখন অনেক শান্ত আর স্পেশাল ছিল। আর ঠিক তখনই জিয়াং তার এক বান্ধবী নিয়ে ওই রেস্টুরেন্টে এসে পড়ে। চ্যানকে দেখতে পায় অন্য এক মেয়ের সঙ্গে, অর্থাৎ স্যাংজির সঙ্গে। জিয়াং আর রাগ সামলাতে পারে না, সে গ্লাসের পানি তুলে এনে চ্যানের মুখে ছুঁড়ে মারে। রেস্টুরেন্টের সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে, আর চ্যান চুপচাপ দাঁড়িয়েছিল। স্যাংজি থমকে যায়। জিয়াং যখন চ্যানের মুখে গ্লাসের পানি ছুঁড়ে দেয়, তখন স্যাংজিও আর নিজেকে ধরে রাখতে পারে না। সে জিয়াং এর গায়েও পানি ছুঁড়ে মারে আর বলে, তোমার সাহস কি করে হয় চ্যানের উপরে হাত তোলার? রেস্টুরেন্টের মালিক এই ঘটনার আচরণের জন্য জিয়াংকে রেস্টুরেন্ট থেকে বের করে দেয়। বাইরে এসে স্যাংজি চ্যানকে জিজ্ঞেস করে, ওই মেয়েটা কে ছিল? চ্যান শান্ত গলায় বলে, ওর সঙ্গে এখন আমার আর কোনো সম্পর্ক নেই। আর ঠিক তখনই আকাশ থেকে স্নোফল পড়তে শুরু করে। স্যাংজিও চোখ বন্ধ করে প্রার্থনা করে, আর সে মনে মনে প্রার্থনা করতে থাকে চ্যান যেন সবসময় সুখে থাকে। এদিকে চ্যান বাসায় ফিরে দেখে জিয়াং সেখানে তার জন্য অপেক্ষা করছে। চ্যান বলেই দেয়, কোর্টের নির্দেশ অনুযায়ী তোমার সব টাকা আমি পরিশোধ করেছি, এখন আমাকে আর বিরক্ত করো না, তুমি এখান থেকে চলে যাও। আর এদিকে আমাদের ফ্ল্যাশব্যাকে দেখানো হয় আসল কাহিনী। চ্যানের বাবার এক দুর্ঘটনার জন্য জিয়াং এর বাবা মারা যায়। চ্যান আর তার মা তখন জিয়াং এর বাড়ি গিয়ে ক্ষমা চেয়েছিল। চ্যানের মা প্রতিশ্রুতি দিয়েছিলেন যত টাকা কোর্ট বলে সবই তারা দেবে, কিন্তু এর পর থেকেই চ্যানের জীবন হয়ে যায় একটা দীর্ঘ অন্ধকার পথ। স্কুলের সবাই তাকে খুনির ছেলে বলে ডাকতে শুরু করে। চ্যান আজও সে কথাগুলো ভুলতে পারে না। তবে স্যাংজির পাঠানো ছবিগুলো দেখে আবারও তার মুখে হাসি ফিরে আসে। পরদিন স্যাংজি চ্যানের অফিসে আসে, তখনই আবার আসে জিয়াং আর শুরু করে নতুন ঝামেলা। চ্যান তখন স্যাংজিকে এক পাশে সরিয়ে নিয়ে গিয়ে বলে, তুমি প্লিজ এখন থেকে আমার সাথে দেখা করতে এসো না। চ্যান এই কথাটা বলে স্যাংজিকে রক্ষা করতে, কিন্তু স্যাংজি সেটা বুঝে না। সে মনে করে চ্যান বুঝি আর তার সাথে কিছুই চাইছে না, তাই সে মন খারাপ করে সেখান থেকে চলে যায়। এরপর কেটে যায় কিছুদিন। এক রাতে স্যাংজি ও তার বন্ধুরা একসাথে একটি পার্টি করে। সেখানে স্যাংজিও অনেক বেশি ড্রিঙ্কস করে ফেলে, আর তাকে দেখা যায় চুপ করে বসে বারবার চ্যানের ফোন আর মেসেজের অপেক্ষা করছে। তখন মিং তার জন্য একটি রোমান্টিক গান গাইছিল, কিন্তু স্যাংজির যেন কিছুতেই কিছু আসে যায় না। ঠিক তখনই চলে আসে চ্যানের কল। স্যাংজি রিসিভ করে। চ্যান আশেপাশের আওয়াজ শুনে বুঝে যায় স্যাংজি কোনো পার্টিতে আছে। চ্যান তখন স্যাংজিকে বলে, তুমি সেখানেই থাকো, আমি তোমাকে নিতে আসছি। স্যাংজিও বাইরে বেরিয়ে আসে। মিংও তার পিছু পিছু বেরিয়ে আসে। তবে অতিরিক্ত ড্রিঙ্কস করার ফলে স্যাংজিরও শরীর খারাপ হতে থাকে। তার মাথা প্রচন্ড রকমের ঘুরতে শুরু করে। মিং তাকে ধরে ফেলে সামলাতে যায়। ঠিক তখনই চ্যান এসে স্যাংজির হাত ধরে ফেলে, আর চ্যানের চোখে তখন স্পষ্ট জেলাসি দেখা যাচ্ছিল। অন্য কারোর সাথে স্যাংজিকে দেখে তার ভেতরে যেন আগুন জ্বলছিল। স্যাংজি মাতাল অবস্থায় কথা বলতে থাকে, আর সে আবল তাবল ভাবে বলে, আমি একজন ছেলেকে পছন্দ করি, কিন্তু সে হয়তো আমাকে পছন্দ করে না। এই বলে সে কান্নায় ভেঙে পড়ে। চ্যান জিজ্ঞেস করে ছেলেটার নাম কি। স্যাংজি বলে, এটা বলা যাবে না, এটা একটা সিক্রেট, কারণ সে কখনো আমাকে স্পেশালি মনে করেনি। আর তখনই সে ঘুমিয়ে পড়ে। চ্যান আলতো করে তার মাথায় হাত বুলিয়ে দেয় আর বলে, হয়তো সেই ছেলেটা তোমাকে স্পেশাল ট্রিট করে না, কিন্তু আমি করব। সকালে ঘুম থেকে উঠে স্যাংজি দেখে তার গতকালের কিছুই মনে নেই। বন্ধুরা এসে তাকে জিজ্ঞাসা করে, গতকাল যে হ্যান্ডসাম ছেলেটা তোমাকে ড্রপ করে দিয়ে গিয়েছিল সে কে, তার নাম কি, আর তার সঙ্গে তোমার পরিচয়টা বা কি? স্যাংজি প্রথমে একটু চুপ করে থাকে, তারপর ভুল করে বলে ফেলে, ওই ছেলেটাই আমার ক্রাশ। সবাই অবাক হয়ে যায়। বন্ধুরা হেসে বলে, মানে তুমি তোমার ভাইয়ের বন্ধুকে পছন্দ করো? স্যাংজি তখন বোঝে তার গোপন কথাটা এখন আর গোপন রইল না। স্যাংজি তার বাড়ি ফিরছিল। চ্যান আসে তাকে এয়ারপোর্টে ড্রপ করতে। ঠিক তখনই সেখানে হাজির হয় মিং। মিং এসে তাকে বলে, গতকাল রাতে যে গানটা গেয়েছিলাম
সেটা তোমার জন্যই ছিল। তোমাকে প্রথম দেখায় ভালো লেগে গিয়েছিল। স্যাংজি তখন অবাক হয়ে যায়, তারপর ধীরে ধীরে বলে, আমি কাউকে পছন্দ করি। আর এই কথাটি শুনে মিং এর মুখ হঠাৎই চুপসে যায়। সে মন খারাপ করে সেখান থেকে চলে যায়। যাওয়ার পথে গাড়ির ভিতরে চ্যান জিজ্ঞাসা করে, তুমি কি গতকাল যার কথা বলেছিলে সেই কি মিং? স্যাংজি তখন না না করে বলে, ওটা মিং নয়, ওটা আমার ক্রাশ। চ্যান আবার একটু খেলোয়াড়ি ভঙ্গিতে বলে, তুমি কেমন ছেলে পছন্দ করো সেটা কি আমি জানতে পারি? স্যাংজি উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করে, তোমার গার্লফ্রেন্ড এখনো হলো না কেন? তার প্রশ্নের উত্তর আগে দাও। চ্যান তখন হেসে বলে, আমারও এখন মনে হচ্ছে একটা গার্লফ্রেন্ড বানানো উচিত, তুমি কাউকে খুঁজে দিলেই পারো। স্যাংজি একটু মৃদু হেসে বলে, আমার বন্ধুরা তো সবাই আমার বয়সী। চ্যান তখন বলে, কোনো সমস্যা নেই, 20 বছর হলেই চলবে। এই কথা শুনে স্যাংজি তো একেবারে থ মেরে যায়। তার মুখে কিছু না থাকলেও মনের মধ্যে যেন বাজতে থাকে একটার পর একটা ঘন্টা। চ্যান তো হিন্ট দিয়েই দিল, সে চাইলেই স্যাংজির সাথে রিলেশন করতে পারে। স্যাংজিও বাড়ি ফিরে যায়। সবার জন্য সে গিফট এনেছে। অনেকদিন পর ফিরেছে বলে ঘরে এক উৎসবের আমেজ। আর কয়েকদিন পর ইয়ানের এক বন্ধুর বিয়ে। স্যাংজি ইয়ানের সাথে যায় সেই বিয়েতে। সবাই টেবিলে বসেছিল, আর খাবার টেবিলে স্যাংজি যখন স্ট্রবেরি খেতে যাচ্ছিল তার আগেই কেউ সেটা তুলে নেয়, আর চ্যান সেটা লক্ষ্য করে। বিয়ে শেষে স্যাংজি একা ফেরার সময় চ্যান তাকে বলে, চলো আমি তোমাকে ড্রপ করে দেই। রাস্তায় যাওয়ার সময় চ্যান স্যাংজির জন্য স্ট্রবেরি কিনে আনে। স্যাংজি হঠাৎই এরকম কাণ্ড দেখে খুব খুশি হয়ে যায়, আর চ্যানকে একটা স্ট্রবেরি দিয়ে বলে, তুমি একটা খাও। আর চ্যান মুচকি হেসে বলে, তোমার হাতটা একটু সামনে আনো। স্যাংজি অবাক হয়ে হাত বাড়ালে চ্যান তার হাত থেকেই স্ট্রবেরিটা খেয়ে নেয়। স্যাংজি তখন আরো অবাক হয়ে যায়, কিন্তু এদিকে চ্যান মনে মনে খুব খুশি হয়। বাসার সামনে পৌঁছে চ্যান বলে, তুমি কি কালই হোস্টেলে ফিরে যাচ্ছ? স্যাংজি বলে, আমি কালই যাচ্ছি। চ্যান তখন তার হাতে একটি ছোট্ট গিফট দেয়, একটি ব্রেসলেট। স্যাংজি তাকে ধন্যবাদ দিয়ে ব্রেসলেটটি নেয়। রুমে ফিরে স্যাংজি বিছানায় বসে ভাবতে থাকে, চ্যানের ব্যবহার কেমন যেন বদলে গেছে। সে কি আমাকে পছন্দ করতে শুরু করেছে নাকি অন্য কিছু? স্যাংজির মনে যেন হাজারটা প্রজাপতি উড়ে বেড়াতে শুরু করে, আর হাজারো ভাবনা যেন তার মাথায় ঘুরপাক করতে থাকে। পরদিন চ্যান আর স্যাংজি দুজন একসাথে ফিরে যায় হোস্টেলের পথে। রাস্তাটা দীর্ঘ না হলেও মনের ভেতর চলছিল হাজার প্রশ্ন আর হাজার সম্ভাবনা। এয়ারপোর্টে চ্যানের এক বন্ধু সোজাসুজি জিজ্ঞাসা করে, ও কি তোমার গার্লফ্রেন্ড? চ্যান একদম সহজভাবে বলে, স্যাংজি আমার গার্লফ্রেন্ড নয়। কিন্তু গাড়িতে ফিরে চ্যানের মনে একটা নতুন উপলব্ধি ডুবে যায়, আর সে ভাবে, আমি ওকে তার ক্রাশের ব্যাপারে জিজ্ঞাসা করেছিলাম, ও যা যা বলেছিল সবই তো আমার সাথেই মিলে যায়। আর চ্যান তখন বুঝে যায় স্যাংজি আসলেই তাকেই পছন্দ করে। তার চোখে মুখে যেন খুশি ঝলক পড়তে থাকে। এবার সে সিদ্ধান্ত নেয় স্যাংজিকে লাঞ্চে নিয়ে যাবে। স্যাংজির বন্ধুরা যখন শুনতে পায় স্যাংজি তার ক্রাশের সঙ্গে লাঞ্চে যাচ্ছে, তখন তার বন্ধুরা একদম উল্লাসে মেতে ওঠে। তাকে একদম সুন্দর করে সাজিয়ে দেয়। রেস্টুরেন্টে গিয়ে স্যাংজি দেখে সেখানে আগেই বসে আছেন একজন মহিলা, চ্যানের অফিস ডিরেক্টর, যাকে দেখে আগে স্যাংজি ভুল করেছিল। ভেবেছিল এটাই বুঝি চ্যানের গার্লফ্রেন্ড। আজ সেই মহিলাই নিজে এসে বলে, চ্যান তোমার জন্য খুব কেয়ার করে, তোমাকে কাঁদতে দেখে তারও খুব খারাপ লেগেছিল। স্যাংজিও বুঝে যায় সে ভুল করেছিল আর অকারণেই কষ্ট পেয়েছিল। তারপর চ্যানের কলিগরা আসে, তারা স্যাংজিকে দেখে বলে, এই মেয়েটিকে। চ্যান এবার বলে, ও আমার ফ্রেন্ড। স্যাংজিও তখন মুচকি হাসতে থাকে। এর আগে তো চ্যান সবসময় ওকে বোন বলে পরিচয় দিত, আজ ফ্রেন্ড বলেছে। একটু একটু করে বদল তো শুরু হয়েছে। কিছুদিন পর স্যাংজির জন্মদিন। চ্যান সকাল সকাল তাকে নিয়ে বেরিয়ে পড়ে। প্রথমে মুভি দেখতে যায়। মুভির পর চ্যান তাকে নিয়ে যায় তার বাসার ছাদে। সেখানে চারপাশটা সাজানো, ছোট ছোট লাইট, বেলুন আর জন্মদিনের কেকে পূর্ণ। স্যাংজি তো একেবারে আবেগে আতফুল্ল হয়ে যায়। দুজন মিলে তার জন্মদিনের কেক কাটে। চ্যান আবার জিজ্ঞাসা করে, তুমি কেমন ছেলে পছন্দ করো? আর স্যাংজি তখন হেসে বলে, হ্যান্ডসাম, টল আর কাইন্ড। চ্যান তখন হেসে বলে, এই গুণগুলো তো আমার মধ্যেই আছে, তাহলে আমি কি তোমাকে ডেট করার কথা বলতে পারি? স্যাংজি তখন বলে, তুমি তো আমাকে সবসময় ছোট বোনের মতোই দেখেছো। চ্যান এবার একটু গম্ভীর হয়ে বলে, ব্যাপারটা আগে যেমন ছিল এখন আর তেমন নেই। তোমার কি আমাকে পছন্দ হয় না? এ যেন এক ইনডাইরেক্ট প্রপোজাল। স্যাংজি একটু হেসে বলে, তেমন কিছুই না, তুমি যদি আরো 2-3 বার প্রপোজ করো তাহলে আমি ভেবে দেখবো। চ্যান এবার মৃদু হেসে ফেলে। স্যাংজি হোস্টেলে ফিরলে তার বন্ধুরা তাকে জিজ্ঞেস করে তার ডেট কেমন ছিল। স্যাংজি হেসে বলে, অনেক ভালো। ফাইনালি চ্যান
আমাকে প্রপোজ করেছে। তার বন্ধুরা তো একসাথে চিৎকার করে ওঠে আর তারা খুব খুশি হয়। পরের দিন চ্যান আর স্যাংজি আবারও ডেটে যাওয়ার প্ল্যান করে, কিন্তু হঠাৎই চ্যান পরের দিন স্যাংজিকে ফোন করে মানা করে দেয়, কারণ চ্যানকে দ্রুত হসপিটালে যেতে হয়। ডাক্তার চ্যানকে জানায় তার বাবার অবস্থা খুবই সিরিয়াস। 10 বছর ধরে যে জটিলতা চলছে, এখন সার্জারি একমাত্র উপায়। চ্যান তখন খুবই হতাশ হয়ে পড়ে। এদিকে আমাদের ফ্ল্যাশব্যাক দেখানো হয়। একদিন চ্যানের বাবা মাতাল অবস্থায় গাড়ি চালানোর সময় এক ভয়াবহ দুর্ঘটনা ঘটায়। এই দুর্ঘটনায় একজন প্রাণ হারায়, আর সে ছিল জিয়াংয়ের বাবা। এই ঘটনা ঘটার পর চ্যানের বাবা অপমানিত বোধ করে সে নিজের আত্মহত্যার চেষ্টা করে। আর এদিকে চ্যানের মা এত কিছু সহ্য করতে না পেরে ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ে। আর একদিন সেও চ্যানকে ছেড়ে চিরদিনের জন্য চলে যায়। চ্যান তখন একাকিত্ব আর দুশ্চিন্তার মধ্যে হারিয়ে যায়। হসপিটাল থেকে বেরিয়ে আসার পর স্যানজিকে তার সঙ্গে দেখা করতে আসতে বলে। স্যানজিও তখন চ্যানের সঙ্গে দেখা করতে চলে আসে, আর স্যানজির সঙ্গে দেখা করতে না পারার জন্য তাকে সরি বলে। তারপর চ্যান বলে কালকে দেখা করার জন্য, কিন্তু স্যানজি বলে আগামীকাল তার ক্লাস আছে, তাই সে দেখা করতে পারবে না। পরদিন যখন স্যাংজি ক্লাস করছিল, ঠিক তখনই হঠাৎ করে দেখতে পাই চ্যান তার ক্লাসে চলে এসেছে। হঠাৎই চ্যান এসে তার পাশে বসে। স্যানজি একটু অবাক হয়ে তাকে জিজ্ঞেস করে সে কেন এসেছে। চ্যান কিছু না বলেই তার দিকে অপলক তাকিয়ে থাকে, আর স্যানজির দিকে একটু লজ্জা পেয়ে সে ঘুমের ভাব করতে থাকে। কিন্তু চ্যান ওখান থেকে না গিয়ে শুধু স্যানজিকেই দেখছিল। আর চ্যান হঠাৎই স্যাংজির গালে একটি কিস করে বসে। স্যানজি তখন অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে, আর তার কিছুক্ষণ পরে স্যাংজিও চ্যানের গালে একটি কিস করে দেয়, আর তাকে বলে তুমি ভেবো না আমি তোমার প্রপোজালে রাজি হয়েছি, আমি তো মাত্র আমার প্রতিশোধ নিয়েছি। এই বলে তারা কিছুক্ষণ খুনসুটি করে। পরদিন স্যাংজি চ্যানকে এসে সারপ্রাইজ দেয়, কারণ সেদিন ছিল চ্যানের জন্মদিন। আর স্যানজি চ্যানকে নিয়ে একটি রেস্টুরেন্টে আসে, যেখানে পুরো রেস্টুরেন্ট চ্যানের জন্য সাজানো ছিল। আর এসব দেখে চ্যান অনেকটা খুশি হয়ে যায়। আর এদিকে স্যাংজি চ্যানকে বসিয়ে রেখে সে কিচেনে চলে যায় চ্যানের জন্য নুডলস রান্না করতে। কিন্তু এই প্রথমবার রান্না করার জন্য তেমন একটা স্বাদের হয়নি, কিন্তু তারপরও চ্যান সেটা খেয়ে নেয়, কারণ স্যাংজি খুব ভালোবেসে তার জন্য রান্নাটি করেছে। আর এসব দেখে চ্যানের মনটা আরো ভালো হয়ে যায়। তারপর চ্যান মোমবাতি ফু দিয়ে প্রার্থনা করতে থাকে, আর স্যাংজি তাকে জিজ্ঞেস করে তুমি কি প্রার্থনা করেছো। চ্যান তখন বলে আমি তোমাকে নিয়ে প্রার্থনা করেছি। আর তখন স্যাংজি বুঝে যায় চ্যান আসলেই তাকে অনেকটা ভালোবেসে ফেলেছে। আর তাই তখনই স্যাংজিও চ্যানের প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেয়। তারপর চ্যান স্যাংজিকে তার পরিবার সম্পর্কে সবকিছু তাকে খুলে বলে, কারণ চ্যান স্যাংজির থেকে তার পরিবারের বিষয়ে কিছু লুকাতে চায় না, তাই তাকে সবকিছু বলে দেয়। আর স্যাংজিও সবকিছু বুঝে তাকে বলে আমি তোমার পাশে সবসময় থাকবো, তুমি কোনো চিন্তা করো না, আমি কখনোই তোমাকে ছেড়ে যাব না। তারপর চ্যান স্যাংজিকে তার বাসায় নিয়ে যায়, আর সেখানে গিয়ে চ্যান শুধু স্যাংজিকেই দেখতে থাকে। স্যাংজি সেটা খেয়াল করে তার সামনে মুখ নিয়ে এসে ঘুরিয়ে ঘুরিয়ে তাকে দেখিয়ে বলে এবার আমাকে দেখে নাও। কিন্তু তারপরও চ্যানের যেন মন ভরে না, সে অপলক তাকে দেখতেই থাকে। আর স্যাংজি তখন তাকে জোর করে তার কাজে পাঠিয়ে দেয়। রাতের দিকে চ্যানের সেই বন্ধু তাকে ফোন করে। চ্যান তখন তার রিলেশনের কথা সেই বন্ধুকে বলে দেয়, আর সেই বন্ধুটি অবাক হয়ে আগে তাদের গ্রুপে এই কথাটি বলে দেয় যে চ্যান রিলেশনশিপে আছে। চ্যানকে তখন জিজ্ঞেস করলে চ্যান তখন তাকে বলে তুইও সেই মেয়েটিকে চিনিস, আর সে এখন আমার শহরেই থাকে। তার বন্ধু তখন অনেকটা অবাক হয়ে যায়, সে যদি চিনেই থাকে তাহলে সেই মেয়েটিকে। অনেকক্ষণ ভাবার পরে সে তখন বুঝে যায় স্যাংজির কথাই চ্যান বলছিল। আর চ্যানকে সে বলে ইয়ান যদি জানতে পারে তাহলে কিন্তু তোকে একদম মেরেই ফেলবে। আর তখনই গ্রুপে সেই মেসেজ দেখে ইয়ান গ্রুপে জয়েন হয়। ইয়ান চ্যানকে ফোন করে বলে তুই রিলেশনশিপে আছিস অথচ আমি জানি না, আর সেই মেয়েটিই বা কে। ইয়ান তখন বলে পরের বার যখন আমাদের সাথে দেখা করতে আসবি তখন যেন সেই মেয়েটিকে তার সঙ্গে নিয়ে আসে। আর চ্যান এদিকে হাসতে হাসতে বলে অবশ্যই তাকে আমার সাথে নিয়ে আসবো। একদিন রাতে চ্যান স্যাংজিকে পৌঁছে দিতে যায়, আর চ্যান স্যাংজিকে বলে তার বাসায় যেতে, কিন্তু স্যাংজি তখন মানা করে দেয়, কারণ তার মা প্রতিদিন রাতেই তাকে ভিডিও কল করে, আর সে জানতে চায় সে কোথায় আছে। সে যদি হোস্টেলে না দেখতে পায় তাহলে অনেক বকাবকি করবে। আর এদিকে হঠাৎ ইয়ান স্যাংজিকে ফোন করে জানতে চায় সে কোথায় আছে। স্যাংজি তাকে বলে আমি
আমি এখন হোস্টেলে যাচ্ছি। আর ইয়ান তখন বলে, তাহলে রাস্তা দিয়ে একটি ছেলের হাত ধরে যে মেয়েটি যাচ্ছে সেটাই তুই? তখন স্যাংজি একটু ভয় পেয়ে যায় আর এদিক সেদিক তাকিয়ে দেখতে থাকে ইয়ান তাদের দেখছে কিনা। স্যাংজি তখন তাকে বলে, তুমি কি এই রাস্তাতেই আছো? ইয়ান তখন তাদের সামনে চলে আসে আর তাদের দিকে খুব রাগান্বিতভাবে তাকিয়ে থাকে। ইয়ান তাদের সামনে এসে স্যাংজিকে হোস্টেলে পাঠিয়ে দেয় আর তারপর চ্যানকে মারতে থাকে, কারণ তার বেস্ট ফ্রেন্ড হয়ে এই কাজটা করবে সে কখনো ভাবতেই পারেনি। কিছুক্ষণ পর তারা দুজন বসে পড়ে আর ইয়ান চ্যানকে অনেক বকাবকি করতে থাকে, এত মেয়ে থাকা সত্ত্বেও তুই আমার বোনকেই কেন বেছে নিলি? আর তখনই চ্যান ইয়ানকে বলে সে কতটা স্যাংজিকে ভালোবাসে। তারপর ইয়ান চ্যানের বাসায় যায়। চ্যানের বাসায় গিয়ে দেখতে পায় স্যাংজির প্রিয় খাবার, স্যাংজির জন্য জুতা, এগুলো সেখানে রাখা ছিল। আর এগুলো দেখে চ্যানকে জিজ্ঞেস করে, স্যাংজি কি এখানেও এসেছিল? তখন চ্যান ইয়ানকে বলে, স্যাংজি এখানে এসেছিল কিন্তু দিনের বেলা, রাতে তাকে আমি হোস্টেলে দিয়ে এসেছি। পরের দিন চ্যান মুখে মাস্ক পরে স্যাংজির সঙ্গে দেখা করতে আসে। স্যাংজি তখন মাস্ক সরিয়ে বুঝতে পারে ইয়ানের সঙ্গে চ্যানের গতকালকে ঝামেলা হয়েছে, তাই চ্যানকে নিয়ে সোজাসুজি ইয়ানের কাছে যায়। ইয়ানের কাছে গিয়ে স্যাংজি অনেকটা রেগে যায়, তাকে বলে দেয় আর কখনো যেন তার গায়ে হাত না তুলে। স্যাংজির এমন ব্যবহার দেখে ইয়ান অনেকটাই অবাক হয়ে যায় আর ইয়ানের সঙ্গে অনেক রাগারাগি করে স্যাংজি সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর চ্যান স্যাংজিকে অনেক বুঝিয়ে ইয়ানের কাছে নিয়ে আসে আর স্যাংজি তখনও রাগারাগি করতে যায় আর চ্যান তাকে থামিয়ে বলে, শুধু ইয়ানই আমাকে মারেনি, ইয়ানকেও আমি মেরেছি, চাইলে ওর মুখ দেখতে পারো। তারপর স্যাংজি চ্যানের এই কথা শুনে রেগে যায়, কারণ তার ভাইকেও কেউ মারবে সেটাও সে সহ্য করতে পারে না, তাই সে চ্যানকে অনেকটা ধমকাধমকি করে। আর এই কাহিনী দেখে ইয়ানের অনেকটা ভালো লাগে, ইয়ানের পক্ষ নিয়ে কথা বলা দেখে ইয়ানের অনেকটা ভালো লাগে। আর রাতের বেলা চ্যান স্যাংজিকে হোস্টেলে ড্রপ করে দেয় আর স্যাংজি হোস্টেলে চলে যায়। এদিকে ইয়ান চ্যানকে বলে, স্যাংজি আমার একমাত্র বোন, তার যদি কোনো ক্ষতি হয় বা তুই যদি ওকে ধোকা দেওয়ার চেষ্টা করিস তাহলে কিন্তু তোকে ছেড়ে দেব না। চ্যানও তখন তাকে প্রতিশ্রুতি দেয় সে কখনোই স্যাংজির কোনো ক্ষতি হতে দেবে না। ইয়ান তখন কিছুটা স্বস্তি পায়। কয়েকদিন পরে চ্যান স্যাংজিকে নিয়ে একটি ফ্ল্যাটে যায় আর এই ফ্ল্যাটটি স্যাংজিকে দেখিয়ে বলে, এই ফ্ল্যাটটি আজকে থেকে আমাদের, কারণ সেই ফ্ল্যাটটি চ্যান নিজের টাকা দিয়ে কিনেছে। আর সেই খুশিতেই একটা চাবি সে স্যাংজিকে দেয়। স্যাংজি অবাক হয়ে তাকিয়ে তাকে জিজ্ঞেস করে এই চাবি কেন তাকে দিচ্ছে। চ্যান তখন বলে, এই বাড়িতে যতটা আমার অধিকার আছে ততটাই তোমার অধিকারও আছে, তাই তোমার কাছে একটা চাবি দিয়ে রাখলাম, কারণ আমি যখন থাকবো না তোমার যখন ইচ্ছে যাতে এই ফ্ল্যাটে তুমি আসতে পারো। একদিন হঠাৎই হোস্টেলের এসি খারাপ হয়ে যায় আর এই কারণে স্যাংজি কোনো কাজই করতে পারছিল না আর এত রাতে সে কি করবে সেটা বুঝতে পারছিল না, তাই সে চ্যানকে ফোন করে বলে এই কথা। চ্যান তখন স্যাংজিকে তার নতুন ফ্ল্যাটে আসতে বলে। চ্যান তখন স্যাংজিকে তার নতুন ফ্ল্যাটে নিয়ে চলে আসে। কিছুক্ষণ পর স্যাংজি কাজ সেরে ড্রয়িং রুমে এসে দেখে চ্যান বসে আছে। তখন স্যাংজি এসে তার সঙ্গে গল্প করতে থাকে আর তারা খুনসুটি আর ভালোবাসায় যেন নিজেদের জগতে হারিয়ে যায় আর এভাবে তাদের ভালোবাসা একটু একটু করে গাঢ় হতে থাকে। কয়েকদিন পর স্যাংজি বাড়ি ফিরে আসে। তার বাবা মা মেয়েকে দেখে খুব খুশি হয়ে যান। স্যাংজিকে হঠাৎই চ্যান ফোন করে বসে। স্যাংজি তার রুমে গিয়ে চ্যানের সঙ্গে ফোনে কথা বলতে থাকে আর হঠাৎই স্যাংজির মা রুমে ঢুকতে গিয়েই তাদের সব কথা শুনে ফেলে আর স্যাংজির মা বুঝে যায় স্যাংজি কারোর সঙ্গে রিলেশনে আছে। স্যাংজিকে ছাড়া চ্যানের জন্য একটুও ভালো লাগছিল না, তাই সে অফিস থেকে কিছুদিনের জন্য ছুটি নিয়ে চলে আসে। আর এদিকে স্যাংজি ইয়ানের সাহায্য নিতে চাইছিল আর রাতে বন্ধুরা মিলে সবাই ডিনারে যাওয়ার জন্য রাজি হয় আর স্যাংজিও আসে ইয়ানকে রাজি করাতে যাতে তাকে সঙ্গে করে নিয়ে যায়। তারপর ইয়ানও রাজি হয়ে যায়। এরপর তারা এয়ারপোর্টে চ্যানকে রিসিভ করতে আসে আর ডিনারে গিয়ে চ্যান সবাইকে তাদের রিলেশনের কথা বলে দেয়। সবাই একটু অবাক হয়ে যায়, তার পাশাপাশি সবাই খুশিও হয়। ডিনার শেষে চ্যান স্যাংজিকে বাসায় পৌঁছে দিতে আসে, কিন্তু হঠাৎ স্যাংজির মা তাদের দুজনকে একসাথে দেখে ফেলে। তারপর স্যাংজি যখন স্যাংজির রুমে যায় স্যাংজির মা তাকে জিজ্ঞেস করে তুমি কি চ্যানের সঙ্গে ডেট করছো? স্যাংজি তখন সত্যটা বলে দেয় আর বলে চ্যান খুব ভালো ছেলে, তোমাদের আমি সত্যিটা বলতে চেয়েছিলাম কিন্তু ভয় পেয়ে গিয়েছিলাম, কোথা থেকে শুরু করব সেটাই বুঝতে পারিনি। তখন তার মা বলে তুমি কি তার অতীত সম্পর্কে কিছু জানো? আর চ্যান তোমার বয়সে
অনেক বড়, যা করবে একটু ভেবেচিন্তে করো। মায়ের এমন কথা শুনে স্যাংজির মন ভেঙে যায়, এমনকি তার বাবাও এই সম্পর্ক মেনে নেয় না। এদিকে চ্যান স্যাংজিকে বলে সে তার বাবা মায়ের সঙ্গে দেখা করতে চায়, কারণ তাদের সম্পর্কের বিষয়ে তাদের জানা উচিত। চ্যান তার বাবা মায়ের সঙ্গে দেখা করতে আসে, কিন্তু স্যাংজি সেদিন বাড়ি ছিল না, সে তার বান্ধবীদের সাথে বাইরে গিয়েছিল। স্যাংজির বাবা চ্যানকে বলে, তুমি খুব ভালো ছেলে, তোমাকে ছোটবেলা থেকেই আমরা দেখে এসেছি, কিন্তু তোমার বাবার কেসটা এখনো শেষ হয়নি, আর এর প্রভাব যদি তোমাদের উপর পড়ে সেটা নিয়েও আমাদের দুশ্চিন্তা হচ্ছে। তখন চ্যান তাদের বলে, আমার বাবার কেস নিয়ে কখনো স্যাংজির উপরে কোনো প্রভাব পড়বে না, আর আমি স্যাংজিকে অনেক ভালোবাসি, আর আমার বাবার কেসের সব টাকা আমি শোধ করে দিয়েছি, এটা নিয়ে ভবিষ্যতে আমাদের মধ্যে কোনো কিছুই হবে না। তারপর চ্যান সেখান থেকে চলে যায়। রাতে স্যাংজি বাড়ি আসার পর তার বাবা তাকে বলে, আর চ্যানের সাথে আমার কথা হয়েছে, আর আমাদের মনে হয় তোমাদের সম্পর্ক এখানেই শেষ করা উচিত। স্যাংজির মন কিছুটা খারাপ হয়ে যায়, আর সে চুপচাপ রুমে চলে যায়। স্যাংজি তখন চ্যানকে ফোন করে বলে, আমার বাবা মার কথায় তুমি কোনো কষ্ট পেও না, তাদের যা ইচ্ছা তাই বলুক, আমি তোমাকে কখনো ছেড়ে দেব না। তুমি একটা কথা মনে রেখো, আমি তোমাকে ভালোবাসি, আর আমি তোমাকে কখনো ছেড়ে দেব না। আর এদিকে চ্যান জানায় অফিসের কারণে তাকে পরদিন শহরে ফিরতে হবে, আর এদিকে স্যাংজির দুশ্চিন্তা আরো বাড়তে থাকে। তাই পরের দিন সে নিজে ব্যাগ গুছিয়ে নেয়। যাওয়ার সময় তার বাবা মা জিজ্ঞেস করলে স্যাংজি তখন বলে, আমি এখন বড় হয়েছি, নিজের সিদ্ধান্ত নিজে নেব, তোমরা চ্যানকে বিশ্বাস না করলেও আমাকে একবার বিশ্বাস করে দেখতে পারো, চ্যান আমাকে সত্যিই অনেক ভালোবাসে, আর আমিও ওকে ভালোবাসি। এয়ারপোর্টে স্যাংজি চলে আসে। চ্যান এসে দেখে এয়ারপোর্টে স্যাংজি তার জন্য অপেক্ষা করছে। স্যাংজি তখন চ্যানকে বলে, আর স্যাংজি তাকে সেই দিনের কথা মনে করিয়ে দেয়। আর স্যাংজি তখন বলে, আমি যখন এয়ারপোর্টে এসেছিলাম আমি তোমাকে মিথ্যা বলেছিলাম, আমি বলেছিলাম আমার বয়ফ্রেন্ডের সঙ্গে আমি দেখা করতে এসেছি, আসলে আমার কোনো বয়ফ্রেন্ডই ছিল না। তোমাকে যেদিন আমি প্রথম দেখেছি তখন থেকেই আমার তোমাকে ভালো লেগেছিল, আর সেদিন থেকেই আমি তোমাকে ভালোবাসি। চ্যান তখন এসব কথা শুনে অনেকটা আবেগে পড়ে যায়, আর স্যাংজিকে জড়িয়ে ধরে, আর তাকে বলে, আমি তোমাকে আর কষ্ট পেতে দেব না, আমিও তোমাকে অনেক ভীষণ ভালোবাসি। আর এদিকে হঠাৎ হসপিটাল থেকে খবর আসে চ্যানের বাবার শরীর অনেকটা খারাপ হয়ে গিয়েছে। চ্যান তখন হসপিটালে চলে যায়, তার বাবার কাছে বসে তার আগের কথা মনে করতে থাকে, আর সে ভীষণ ভেঙে পড়ে। তার বাবার হাত ধরে বলতে থাকে, তুমি কেন সেদিন এমন করেছিলে, আমাদের পরিবারটা অন্যরকম হতে পারত। আর ঠিক তখনই চ্যানের বাবা মারা যায়। এই খবর শুনে স্যাংজি চলে আসে, আর হসপিটাল থেকে চ্যান বেরিয়ে দেখে স্যাংজি দাঁড়িয়ে আছে হসপিটালের বাইরে। স্যাংজি এগিয়ে এসে তাকে শক্ত করে জড়িয়ে ধরে, আর চ্যান তখন আর নিজেকে সামলাতে পারে না, সে স্যাংজিকে ধরে অনেক কান্নায় ভেঙে পড়ে। আর স্যাংজি সেখানে প্রতিশ্রুতি দেয়, আর স্যাংজি তখন চ্যানকে সান্ত্বনা দিতে থাকে। এদিকে সময় কেটে যায়, আর স্যাংজিদেরও গ্র্যাজুয়েশন শেষ হয়। সবাই মিলে সেই দিনটি উদযাপনের জন্য সমুদ্রের পাড়ে যায়। হঠাৎই কিয়াং ইশারা করে স্যাংজিকে বলে নিংকে সাইডে যেতে বলে, কারণ কিয়াং ঠিক করেছে সে নিংকে আজকে প্রপোজ করবে। আর স্যাংজি সেই কথাটা বুঝতে পেরে নিংকে তখন বলে, তুই মেকআপ ঠিক করে আয়, তোকে দেখতে অনেকটা বাজে লাগছে। তখন নিং অবাক হয়ে যায়। কিছুক্ষণ পর নিংকে ওরা সবার সামনে নিয়ে আসে, কিন্তু হঠাৎই নিং একটু লজ্জা পেয়ে সরে যায়। ঠিক তখনই পিছন থেকে চ্যান এগিয়ে আসে। আসলে সবকিছুই আগে থেকে সবাই প্ল্যান করে রেখেছিল, এটা নিং এর জন্য নয়, পুরোটা আয়োজন করা হয়েছিল স্যাংজির জন্য, কারণ চ্যান আজকে স্যাংজিকে প্রপোজ করবে, আর তার জন্যই সবাই স্যাংজিকে না জানিয়েই এই সারপ্রাইজের আয়োজন করে। স্যাংজি তো একেবারেই অবাক হয়ে যায়, তার চোখে যেন বিশ্বাসই হচ্ছিল না এই মুহূর্ত সত্যিই এসেছে। মুহূর্তের মধ্যে চারপাশে পরিবেশ যেন বদলে যায়, আর তখনই দেখা যায় স্যাংজির বাবা মা ও ইয়ানও উপস্থিত হয়েছে, কারণ ইয়াং তার বাবা মাকে চ্যানের সম্পর্কে সবকিছু বুঝিয়ে দিয়েছে, কারণ চ্যান ছাড়া অন্য কেউ স্যাংজিকে এতটা ভালোবাসতে পারবে না। তার বাবা মাও চ্যানকে মেনে নেয়, আর এই জন্যই স্যাংজিকে না জানিয়ে সবাই প্ল্যান করে যেন এ প্রপোজালের সাক্ষী হতে সবাই এসে গেছে। আর চ্যান ধীরে ধীরে স্যাংজির সামনে এগিয়ে এসে সবার সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। তার হাতে ছিল ফুলের তোড়া আর একটি ছোট্ট রিং। চারপাশে সবাই তাদের দিকে তাকিয়ে আছে। চ্যান স্যাংজির দিকে তাকিয়ে বলে, আমি তোমাকে ছাড়া আমার জীবন কল্পনাও করতে পারি না, আর আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি কি আমাকে বিয়ে করবে? স্যাংজি যেন নিজের চোখকে বিশ্বাসই করতে পারছিল না। সে অনেকটা খুশি হয়ে যায়, আর সে রাজি হয়ে যায়। এই কথা বলে সে নিজের হাতটা সামনে এগিয়ে দেয়। চ্যান তখন কাঁপা কাঁপা হাতে সেই রিংটা স্যাংজির আঙ্গুলে পরিয়ে দেয়। চারপাশে করতালির শব্দে
পরিবেশ আনন্দে ভরে ওঠে। সবাই তখন আনন্দে চিৎকার করে ওঠে। চ্যান আর স্যাংজি সেই মুহূর্তটায় অনেক খুশি হয়, আর এই মুহূর্তটা হয়ে ওঠে তাদের জীবনের সুন্দর এক স্মৃতি।